স্বীকৃতি তুলে দিচ্ছেন কমিউনিটি কাজ ভট্টাচার্য। ছবি তুলবো। ব্রিটিশ সাম্রাজ্যের সময়কাল থেকেই ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং অনেক প্রাচীন যুগ থেকেই ধর্মীয় বিভাজন, তার আগে সবাই একসাথে চলাফেরা, আবার ধর্মীয় বিভাজন, জাতপাতের ভিত্তিতে ভেদাভেদ লড়াই ছিলই। কিন্তু যত সমাজ এগিয়েছে, শিক্ষার আঙিনায় প্রবেশ করেছে, তত এগুলো থেকে মানুষ বেরিয়ে আসবে ভাবা হয়েছিল। কিন্তু যতই মানুষ শিক্ষিত হোক, আজও জাতপাত, ধর্মীয় বিভাজন সম্প্রীতিকে নষ্ট করছে। এক দেশে একসাথে, এক সমাজে একসাথে সবাই থাকতো, সেখানে উত্তর ভারতের অংশগুলোতে যেমন হরিজন, মহাজন, রাজপুত ভেদাভেদ ছিল। এ রাজ্যেও দলিত শ্রেণী, আদিবাসী, সাঁওতাল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এরা চলছিল। এরই প্রেক্ষাপটে বেশি কথা না বলে যে জ্ঞানী ব্যক্তি যে অসাধারণ বক্তব্য তুলে ধরেছেন, তার দ্বিতীয় পর্ব আজকে দেখাবো। মাননীয় বিশিষ্ট আইনজীবী, রাজ্যসভার সাংসদ, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরবর্তী পর্ব দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সম্মাননা জ্ঞাপন করলেন সে আম্বেদকর। তিনি ছিলেন এই ড্রাফট কমিটির প্রধান। দলিত, তাকে স্কুলে যেতে হতো গলায় কলসি ছুটিয়ে, ছাত্রদের সঙ্গে তাকে বসতে দেওয়া হতো না। আমরা ছেলেবেলায় বাঙাল তো শুনছি ছাড়া, আমার ওই বস্তা গলায় দিয়ে তাকে বসিয়ে রাখা হতো, যাতে অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ না হয়। তিনি অনন্য উৎসাহ নিয়ে লেখাপড়া করলেন, বড় হলেন, পৃথিবীর বুকে অন্যতম একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, সংবিধান নিয়ে পড়াশোনা করলেন। ছেলেবেলা থেকে তার মাথায় ছিল যে আমি মানুষ, কিন্তু আমাকে মানুষের মতো আচরণ করা হয়নি। আজও আপনাদের প্রত্যেককে সচেতন, আজও দলিত বলে যাদের চিহ্নিত করা হয়, তাদের ঘরের ছেলেদের স্কুলে জল খেতে দেওয়া হয় না। কিছুদিন আগে একটি ছেলে উত্তরপ্রদেশে, তৃষ্ণার্ত এক কিশোর, সে ছুটে গিয়ে জল খেয়েছিল। সেই জলটা নাকি কোনো উচ্চ বর্ণের পাত্র ছিল, তাকে পিটিয়ে মারা হয়েছে 21 শতাব্দীতে। তাই যখন সংবিধান তৈরি হচ্ছে, তখন সংবিধান সব আলোচনা হচ্ছে আমরা তো ইসলাম নই, আমরা হিন্দু নই, আমরা কোন ভারতবর্ষ তৈরি করব? এই বিতর্ক সভায় এ প্রশ্ন ছিল। আরএসএস এর লোকেরা ছিলেন, মুসলিমপন্থী কিছু মানুষ ছিলেন, ইসলামপন্থী যারা মনে করেন যে ইসলামী সব শেষ কথা, কেউ মনে করেন বেদি শেষ কথা। এই শেষ কথা যারা মনে করেন তারা নিজেদের শেষ করেন, তারা এগোতে পারেন। সেখানে এই নিয়ে খুব বিতর্ক হচ্ছে। সেই সময় আদিবাসীদের একজন প্রতিনিধি, এই সত্য তথ্যগুলো হাজির হয়, আদিবাসীদের একজন প্রতিনিধি উঠে দাঁড়িয়ে বলল, ওহে বাবু, তোমরা যারা হিন্দু মুসলমান করছো, ধর্ম করছো, তোমরা সবাই বিদেশি, এটা মাথায় রাখবেন। তারা সবাই বিদেশি। তিনি বলছেন যে আমরা মূল ভারতীয়, আমাদের কাছে ধর্ম বলে কিছু নেই, আমাদের ধর্ম হচ্ছে প্রকৃতি, আমরা প্রকৃতির পূজারী। তোমরা সবাই ইনভেডার, ইনভেডার মানে হচ্ছে আক্রমণকারী। ভারতবর্ষে যদি থাকতে চাও তাহলে আমাদের দেওয়া পথে থাকো, ধর্ম ছাড়ো, প্রকৃতির পূজা করো, আর গণতন্ত্র আমরা আমাদের জীবনে যেমন ব্যবহার করি সেখান থেকে শিখে। এই পরিস্থিতি যখন আলোচনা হচ্ছে, আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু উত্থাপন করলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি যে কথাটা বলে আলোচনার বিষয়বস্তু উত্থাপন করেছেন, আপনাদের সবাই যেমন একটা প্রস্তাবনা আসে, প্রস্তাবনার উপর সকল আলোচনা করে, তিনি সেটা করতে গিয়ে বললেন, যেটা বলা অবজেক্টিভ রেজলিউশন, যে মনে রেখো
ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু সবচেয়ে বেশি অবদান দিয়েছেন ভারতবর্ষের কৃষক এবং শ্রমিকেরা। লক্ষ্য করবেন, এমন সংবিধান রচনা করতে হবে যে ভারতবর্ষের শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষিত হয়। শ্রমিক কৃষকরাই গরিব। ব্রহ্মাজি তার মাথা থেকে ব্রাহ্মণদের বার করেছেন, কাঠ থেকে বার করেছেন ক্ষত্রিয় বৈশ্য, আর সব পায়ের তলায় শূদ্র। কারা? যারা মাঠে চাষ করে, যারা খেতে খামারে খেতে আপনার জন্য খাদ্য উৎপাদন করে, যারা কলে গিয়ে তাদের ঘাম ঝরিয়ে আপনার জন্য সুন্দর সুন্দর জিনিস নির্মাণ করে, ইমারত তৈরি করে, তারা শূদ্র। আপনারা শূদ্রদের কোন অধিকার? মনুয়াদ বলতেন শূদ্ররা কি? শূদ্রদের জন্য যে ব্রাহ্মণের সেবা করা যাচ্ছে। মেয়েরা আছেন, আমার বলতে কোনো সংখ্যা নেই, লজ্জা নেই, আপনাকে বোঝা উচিত। বলেন একজন ব্রাহ্মণ যদি একটি শূদ্র রমণীর জমি উপভোগ করে, শূদ্র রমণী অনেক পুণ্য লাভ করলেন। ধর্ষণ এবং যৌনতার বৈধতা, যৌনতা মানুষের স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে কোনো রকম আলোচনা বিতর্কের প্রয়োজন নেই। কিন্তু একটা শ্রেণীকে একেবারে আমার উপকরণ করে তার ধর্মীয় বিধান দিয়ে দেওয়া কত মারাত্মক বুঝতে পারেন। রাষ্ট্রে ভগবান কি বলছেন? আরএসএস এর নেতা এই যে ভয়কে লাগে বলেছে, আমি একটা কথা বানিয়ে বলছি না, যে হিন্দু মেয়েরা 3টে করে সন্তান উৎপাদন করুন, আপনারা কাজ হচ্ছে পুরুষের বিনোদন করা। আর আমরা বলছি নারী কিন্তু অর্ধেক আকাশ। এই পৃথিবী যা কিছু সুন্দর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলেছেন পুরস্কার পরিষ্কার বিধান। যতদিন তুমি অন্যরা থাকছো ততদিন তুমি বাবার অধীন। যখন তোমাকে বিবাহ দিয়ে দেওয়া হলো, যে তুমি নিয়ম আছে ঋতুমতি হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে, এক্ষেত্রে ইসলাম এবং মনুয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিল, আমি শুনানি হয়নি, বিচারপতি খুব ভয় পেয়ে গেছে। তারা বলছে না এইসব নিয়ে মামলা তুমি করো না, সব অশান্তি হবে। কি না ইসলামে বলছে যে মুহূর্তে ঋতুমতি হবে সেই মুহূর্তে তাকে বিবাহ দিতে হবে। একটা 8 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে তারা ঋতুমতি হয়ে পড়ে, তখন তাদের বিয়ে দিতে হবে। একই কথা অনুমতিটা বলছে। অর্থাৎ ধর্মীয় আচরণের যে কুসংস্কার গুলো বা অবৈজ্ঞানিক চিন্তা সব ধর্মের এক, সব ধর্ম সেখানে মিলে গেছে। আমি একটি মহিলাদের সময় বলেছিলাম, আমরা বললাম সবাই এটা বলছো কি বিপদ হবে, কি বিপদ হবে। তাহলে বলুন তো, সন্তান জন্মের উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পৃথিবীর কোথাও আছে? সর্বত্রই তো এক। কেউ কি সন্তান জন্মের সময় জয় শ্রীরাম বলেছিলেন? না কেউ আল্লাহ আকবার বলেছিলেন? নাকি মানব সন্তান উৎপত্তির মূলে রয়েছে আবেগ, ভালোবাসা, আনন্দ? সেটা যদি উৎপত্তির উৎস হয়, সেটা থেকেই তো আমাদের ভাবতে হবে, বড় করতে হবে, বাইরে থেকে চাপিয়ে দেবে। যখন সংবিধান সভায় এইসব যে আলোচনা হচ্ছে, শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর ঠিক হলো যে আমরা একটা আধুনিক ভারতবর্ষ চাই, যে ভারতবর্ষে রাজা থাকবে না, রানী থাকবে না, যে ভারতবর্ষে প্রজারাই হবেন রাজা। আমরা সবাই রাজা। আমার কবির কি দৃষ্টি ছিল, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। নইলে মধ্যে রাজার সঙ্গে মিলবে কি সাথে? রাজা সবাই দেয় মান, সে মান আপনি শিখে পান। প্রজাতন্ত্র, আমি ঠিক করবো আমাকে শাসন করবে কে, আমি ঠিক করবো কোন লক্ষ্যে। সংবিধান 3টে লক্ষ্য নির্দিষ্ট করে। একটা হচ্ছে আপনার স্বাধীন মত প্রকাশের গ্যারেন্টি, যেটাকে বলা হয় পলিটিক্যাল জাস্টিস। তারপর আছে ইকোনমিক জাস্টিস,
আর্থিক ন্যায়, এই ন্যায় শব্দের ব্যাপক গভীরতা আছে, সে ব্যাখ্যা আমি যাব না। সামাজিক ন্যায়, সামাজিক ন্যায়টা কেন? ভাবুন তো, আজকে আম্বেদকর গলায় ছালা বেঁধে কলসি বেঁধে তাকে বসে থাকতে হতো বিদ্যালয়ের মেঝেতে, আর ব্রাহ্মণ সন্তানরা বসে থাকতেন উপরে টেবিল বেঞ্চিতে। কেউ যাওয়ার সময় তার দিকে তাকিয়ে কখনো লাঠি মেরে, কখনো তার প্রতি থুতু ফেলে চলে যেতেন। ভাবুন তো, কয়েকদিন আগে এটা আমাদের উত্তরপ্রদেশে কিংবা উড়িষ্যা, একটি দলিত সম্প্রদায়ের ছেলে লেখাপড়া শিখে বড় হয়েছে, সে বিয়ে করতে যাবে, ঘোড়ায় চলে বিয়ে করতে যাচ্ছে। উচ্চমানের লোকেরা তাকে করতে পিটিয়ে মেরে ফেলবে। তোমার কি স্পর্ধা? আমরা উচ্চমানের লোকেরা ঘোড়ায় চলে বিয়ে করতে যাই, তুমি কে? হরিদাস পাল দলিত হয়ে এসেছো। মানুষ, মানব সভ্যতা। আমার সংবিধান বলেছে সোশ্যাল জাস্টিস, প্রত্যেক মানুষকে তোমার সম্মান দিতে হবে, ডিগনিটি অফ পারসন। আমার সংবিধানের মুখবন্ধে বলা আছে যে সংবিধান তৈরির পেছনে লক্ষ ভারতবাসীর রক্ত গেছে। মাতঙ্গিনী হাজরা শুধু ঝান্ডা নিয়ে হাতটা দিয়ে গুলি খেয়ে মরে গেছেন যে আমি নতুন ভারতবর্ষ চাই। তিনি কিছু বুঝতেন না। তিনি এটা মেনেছিলেন যে আমার কাজ শুধু রান্না করে বসে থাকা আর বছর বছর সন্তান উৎপাদন নয়, আমার একটা দায়িত্ব আছে দেশ স্বাধীন করা। পৃথিবীটা অত্যাচার, বাচ্চা নেই, কে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, আমাকে পুলিশ ধরে অত্যাচার করে আমি সায়ানাইডকে আত্মহত্যা করি। পুতুলি সুভাষকে গাঙ্গুলি, সেই সময় আমেরিকা থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে শিশু শিক্ষার ব্যাপারে। তিনি একজন শিক্ষিকা ছিলেন, তাকে বিশেষ ট্রেনিং এর জন্য যারা 3 দিন আগে তার কাছে প্রস্তাব এলো যে চট্টগ্রাম অস্ত্রাগারের বিপ্লবীরা তারা চন্দননগরে আত্মগোপন করেছে, তোমাকে সেখানে একজন মানুষের সঙ্গে তার স্ত্রী হিসেবে অভিনয় করে থাকতে হবে। বাচ্চা মেয়ে, সুন্দরী মেয়ে, পুতুলিকে আমরা দেখেছি পুরো বয়স, কি তার যৌবনকালে কি যুগ ছিল আন্দাজ করতে অসুবিধা নেই, সব ছেড়ে দিতেন। কেন? আমার বিপ্লবী চন্দননগরে এসেছি, চন্দননগর তখন ছিল ফ্রেঞ্চ কলোনি, ব্রিটিশরা চট করে ঢুকতে পারবে না। সেখানে তিনি শশধর মাইতি বলে এক ভদ্রলোকের সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করে গণেশ ঘোষ, অনন্ত সিংহ সহ এদের আশ্রয় দিলেন। এই আত্মত্যাগের পর যে স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতার যে সংবিধান, সেই সংবিধান আমাদের নিশ্চিত হলো ইকোনমিক জাস্টিস। প্রশ্ন হলো, আচ্ছা এই যে আপনি সব মানুষের পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে একজন মানুষের একটা ভোট একটা অধিকার, ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু, এটা কি সম্ভব? আমরা কেন সত্যি নিয়ে প্রশ্ন আছে। আজকে আদানি কোম্পানিতে 5000 লোক কাজ করে, আদানির একটা ভোট, ওই 5000 লোককে যদি আদানি বলে কালকে তোমার ছাটাই যদি তুমি আমাকে ভোট দাও, তাহলে ওয়ান ভ্যালু কি ভ্যালু রইল? কিন্তু আম্বেদকর বলছেন আমরা যদি ইকোনমিক জাস্টিসকে এনশিওর করতে না পারি, তাহলে পলিটিক্যাল জাস্টিস একেবারে হতাশার পর্যায়ে চলে যাবে, অকার্যকর হয়ে যাবে, যা আজকে ভারতবর্ষে হচ্ছে। এই সোশ্যাল জাস্টিসটা হচ্ছে সমস্ত মানুষকে সমানভাবে দেখবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। ইকুয়ালিটি ল আমাদের সংবিধানের মতো গুরুত্বপূর্ণ একটি অংশ। এখনো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গরিব মানুষ আক্রান্ত হচ্ছে। কোন ধর্মের সেটা এখন গৌণ হয়ে গেছে, এখন গরিব মানুষ কারা? যারা শ্রমজীবী, দলিত। এই বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আমি আবার বলি, শেষ করবো, বেশি বক্তৃতা করবো না, যে 1 কাঠা জমি রেখে গেলে পরে বাপ ঠাকুরদা ছেলে মেয়েরা সেই জমির জন্য মারামারি করে। মহাভারত তৈরি হয়েছিল অনেক বড় বড় তত্ত্ব কথা অনেকে বলেন, আমার অনেক বন্ধু বলেন তুমি এইসব বলো, কোনদিন তোমার গলাটা রাস্তায় করে থাকবে, আমি করে থাকবে। মহাভারত হয়েছিল 1 বিন্দু জমির জন্য, বিরাট যুদ্ধে নারী এবং সূচাগ্র বেরিয়ে ভাই ভাই ঝগড়া, সম্পত্তি নিয়ে ঝগড়া, আদর্শ নিয়ে নয়। সেই সম্পত্তি নিয়ে ঝগড়ায় যারা সম্পত্তি বানের অধীন ছিলেন, তারা যখন সভা হয়ে দ্রৌপদী ধর্ষিতা হচ্ছেন, মাথা নিচু করেছিলেন, কেউ প্রতিবাদ করেননি।
আজকে বিদায় হচ্ছে না। কিন্তু তার বিরুদ্ধে আমাদের আমরা তো মানুষ, তার বিরুদ্ধে যদি ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, যতীন দাস এরা লড়াই করতে পারেন, নেতাজি সুভাষ বোস কত বড় চাকরি ছেড়ে দিয়ে যদি লড়াই করতে পারেন, আমাদের লড়াই করতে হবে এই সংবিধানটাকে টিকিয়ে রাখার জন্য, যে সংবিধান আমাদের চূড়ান্ত অধিকার স্বীকার করেছে। সংবিধান অধিকার দেয় না, মানবাধিকার তো জন্মে থেকেই পেয়েছে। আমি তো বললাম, জন্মের মুহূর্ত যদি আনন্দ আবেগ হয়ে থাকে, সেখানে যদি কোনো বিভাজন না থেকে থাকে, জন্মের পর যখন কপালে কাজল দেয়, কেউ টিপ দেয়, কেউ বাবার মুখ পাটা ছুঁয়ে নেয়, এগুলো সব তো সংস্কার থেকে করি, কিন্তু মূল জায়গায় থাকে না। এই জন্য যখন অপারেশন সিন্দুর হয়, কয়েকদিন আগে আমাদের অপারেশন সিন্দুর তো ভারতীয়ত্বের প্রতিনিধিত্ব করে না। খুব ভালো লাগে শুনতে অপারেশন সিন্দুর। ভারতবর্ষের সমস্ত নারী কপালে সিঁদুর দেয় না। তা তুমি একটা নির্দিষ্ট আদর্শ বা সংস্কার তাকে তুলে ধরার চেষ্টা করছো, ভারতকে নয়, ভারতীয়ত্বকে নয়, হিন্দুত্বকে। এই হিন্দুত্বকে তুলে ধরার পরিণতি কি হচ্ছে জানেন? অনেক সময় হিন্দুত্ববাদী আমাকে কটাক্ষ করে বলেন, ইসলাম যদি এটা করতে পেরে থাকে আমরা পারবো না কেন? বা তোমরা কি ইসলামকে আদর্শ করে তার পেছনে দৌড়াচ্ছ? তোমরা এটা বলতে পারছো না, দেখো আমরা কত উদার, তোমরা উদার হও, তা বলতে পারছো না। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, তুমি অধম বলি আমি উত্তম না হইব কেন? আমি আমার একটা ফেসবুকে পোস্ট করেছি, হিন্দুত্ববাদীরা বলে তুমি অধম বলি আমি অধমতর হইব না কেন? এটাই হচ্ছে এদের আদর্শ। সেই আদর্শের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নমস্কার। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।